ইলেকট্রিক্যাল ফর অল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা শুরু করছি রাজপুতের ফার্স্ট চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের 111 দাগ থেকে 120 দাগের করছেন। চলো শুরু করা যাক। 111 দাগে হুইচ অফ দ্য ফলোইং ল্যাম্পস উইল হ্যাভ লিস্ট রেজিস্ট্যান্স। লিস্ট রেজিস্ট্যান্স কথাটা নিচে দাগ দাও অ্যাট রুম টেম্পারেচার। ঘরের তাপমাত্রায় কোন ল্যাম্পের রেজিস্ট্যান্স সব থেকে কম। এইখানে কতগুলো ওয়াটেজ দেওয়া আছে, কিন্তু ভোল্টেজগুলো দেখো সেম, ওয়াটেজগুলো আলাদা আলাদা। আমরা জানি R ইকুয়াল টু ভি স্কয়ার বাই পি। তো এখানে প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের দেখো ভোল্টেজ রেটিংটা সেম আছে, অতএব আর ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। আমাকে বলেছে লিস্ট রেজিস্ট্যান্স, সব থেকে কম রেজিস্ট্যান্স হতে গেলে এই ক্ষেত্রে তার ওয়াটেজটা সর্বোচ্চ হতে হবে। এখানে সব থেকে বেশি ওয়াটেজ আছে 200 ওয়াটের, তাহলে অবশ্যই সি দাগ সঠিক উত্তর হবে। 111 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট করছেন। 112 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ রেজিস্ট্যান্স উইল বি ফিজিক্যালি লার্জ। ফিজিক্যালি লার্জ কথাটা নিচে দাগ দাও ইন সাইজ। সাইজে সব থেকে বেশি বড় কে। দেখো আমরা জানি R ইকুয়াল টু রো ইনটু এল বাই কে। তাহলে R ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। তাহলে ফিজিক্যালি লার্জ সেই হবে যে মোটা, তাহলে ফিজিক্যালি লার্জ যে হবে তার রেজিস্ট্যান্স কম হবে। এখানে যতগুলো অপশন আছে তার ভেতর সব থেকে কম রেজিস্ট্যান্স আছে দেখো 10 ওহমস, অতএব বি ফর বয় সঠিক উত্তর। বাকি অপশনগুলোর রেজিস্ট্যান্স দেখো 10 ওহমস থেকে বেশি আছে। প্রথমটাকে আছে 100 ওহমস, এ দাগে বি দাগে 10 ওহমস সব থেকে কম বলে ওটা উত্তর। সি দাগে আছে 1 মেগা ওহম, তাহলে ওটা অনেক বেশি রেজিস্ট্যান্স, সেজন্য উত্তর হলো না। আর ডি দাগে আছে 1 কিলো ওহমস, তাহলে এখানকার অপশন অনুসারে বি ফর বয় সঠিক উত্তর। 113 দাগে হোয়েন কারেন্ট ফ্লোস থ্রু হিটার কয়েলস। হিটার কয়েলের ভেতর যখন কারেন্ট ফ্লো করে ইট গ্লোস। হিটার কয়েলটা মানে জ্বলে ওঠে বা গ্লো দেয়, বাট সাপ্লাই ওয়ারিং ডাজ নট গ্লো। সাপ্লাই ওয়্যারটা গ্লো করে না, বিকজ কি? বিকজটা দেখো জিনিসটা এরকম। এই মনে করো কোন একটা কন্ডাক্টর মানে ওয়্যার, এই হলো হিটার কয়েল, কারেন্ট ঢুকছে কারেন্ট বের হচ্ছে। এখানে যে পরিমাণ কারেন্ট একটা তার দিয়ে ঢুকছে হিটার কয়েল থেকে, কারেন্ট বেরিয়ে সেই অন্য একটা তার দিয়ে ততটুকু কারেন্ট বের হচ্ছে। এইবার আমরা জানি R ইকুয়াল টু রো ইনটু এল বাই এ। তাহলে এখান থেকে আমি বলতে পারি R ডিরেক্টলি প্রপোর্শনাল টু রো, R ইনভার্সলি প্রপোর্শনাল টু এ এবং R ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল। হিটার কয়েলের এখানে অনেক তার অল্প জায়গার ভেতর পাকানো থাকে, অল্প জায়গার ভেতর অনেক তার বলে এফেক্টিভ লেন্থ অনেক বেশি হয়, সেজন্য রেজিস্ট্যান্স অনেক হাই হয়। ক্রস সেকশনাল এরিয়া, এইখানে যে কন্ডাক্টর মেটেরিয়াল থাকে তার তুলনায় হিটার কয়েলের কন্ডাক্টর মেটেরিয়াল ক্রস সেকশনাল এরিয়া নরমালি কম থাকে বলে রেজিস্ট্যান্স হাই হয়। এবং হিটার কয়েলটা তৈরি করা হয় নাইক্রোম ওয়্যার দিয়ে। নাইক্রোম ওয়্যারের রেজিস্টিভিটি কপার বা অ্যালুমিনিয়ামের যে কন্ডাক্টর মেটেরিয়ালের ভেতর যে মেটেরিয়ালটা আছে তার তুলনায় রেজিস্টিভিটি হাই হয় বলে রেজিস্ট্যান্সটা হাই হয়। এই সবগুলো জিনিসের মিলিত প্রভাব হিসেবে রেজিস্ট্যান্স হাই হয়। আর এই রেজিস্ট্যান্স হাই হয় বলে হিটার এলিমেন্টটার হিট লসটা অনেক বেশি হয়। আমরা জানি H ইকুয়াল টু I স্কয়ার RT। তাহলে হিট জেনারেশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। এটা যেহেতু সিরিজ সার্কিট, সিরিজে কারেন্ট সেম এবং সমান সময় ধরে ওটা যদি হিটেড করা হয় তাহলে সেটা টাইমটাও সেম, তাহলে হিট ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা কপারের তুলনায়, কপার বা অ্যালুমিনিয়ামের যে তারটা দিয়ে কেবিলের ভেতর যে তারটা আছে তার তুলনায় এই হিটার কয়েলের যে তারটা আছে তার রেজিস্টিভিটি অনেক হাই, ক্রস সেকশন এরিয়া অপেক্ষিত কম এবং এফেক্টিভ লেন্থ তার পাকিয়ে পাকিয়ে করার কারণে এফেক্টিভ লেন্থ অনেক হাই হয় এবং সবগুলোর মিলিত এফেক্ট হিসেবে এফেক্টিভ রেজিস্ট্যান্স অনেক হাই হয়। আর এফেক্টিভ রেজিস্ট্যান্স অনেক হাই হয় বলে হিটিং অনেক বেশি হয় হিটার কয়েলে, কিন্তু এখানে হয় না।
তাহলে সেই জন্য এখানে অপশনগুলো পড়ো। when current flows through heater coil it glows, হিটার কয়েলের ভেতর যখন কারেন্ট ফ্লো করে তখন এটা প্রজ্বলিত হয়ে ওঠে। বাট সাপ্লাই ওয়্যার ডাজ নট গ্লো, সাপ্লাই ওয়্যার ডাজ নট কথাটা নিচে দাগ দাও, ডাজ নটের নিচে দাগ দাও, বিকজ কারেন্ট থ্রু সাপ্লাই লাইন ফ্লোজ অ্যাট স্লো স্পিড। না, কারেন্ট তো সেম স্পিডে যায়, কারণ আমরা জানি সিরিজে কারেন্ট সেম। সাপ্লাই ওয়্যার ইজ কভার্ড উইথ ইনসুলেশন লেয়ার, সাপ্লাই ওয়্যারটা ইনসুলেশন লেয়ার থাকে সেই জন্য জ্বলে না। না, এটা কারণ না। যদি সাপ্লাই ওয়্যারে অনেক বেশি হিট জেনারেশন হতো তাহলে ওই ইনসুলেশন সব পুড়ে যেয়ে ওই মানে প্রজ্বলিত হয়ে উঠতো। তাহলে বি দাগ উত্তর হলো না। সি দাগে রেজিস্ট্যান্স অফ দ্য হিটার কয়েল ইজ মোর দ্যান দ্য সাপ্লাই ওয়্যার, হ্যাঁ মোর দ্যান সাপ্লাই ওয়্যারের তুলনায় মোর দ্যান থাকে, সেজন্য এটা প্রজ্বলিত হয়ে ওঠে হিটার কয়েলটা। তাহলে সি দাগ সঠিক আছে বলে সি দাগ সঠিক উত্তর। আর ডি দাগে কি বলছে, সাপ্লাই ওয়্যার আর মেড অফ সুপিরিয়র মেটেরিয়াল। এই ডি দাগের উত্তরটা জেবি গুপ্তা দিয়েছে, কিন্তু আমার মনে হয় সি দাগটাই সঠিক হওয়া উচিত। সুপিরিয়র ওয়্যার মানে গল্প হলো হিটার কয়েলটা ভেরি হাই টেম্পারেচারে অক্সিডাইজড হয় না, আর ভেরিটাই হাই টেম্পারেচারে অক্সিডাইজড হয় না বলে সহজে ওটা হয়ে যায় না, দীর্ঘদিন ধরে কার্যকরী থাকে। ভেরি হাই রেজিস্ট্যান্স, সহজে অক্সিডাইজড হয় না, সেই জন্যই ওটা ডি দাগ উত্তর দিয়েছে, কিন্তু সি দাগটা বেস্ট অ্যান্সার হওয়া উচিত। তাহলে এখানকার অপশন অনুসারে সি দাগটাই উত্তর হবে। 114 দাগে দ্য condition for the validity under Ohm's law is that resistance must be uniform, হ্যাঁ এটাই সঠিক উত্তর। দেখো ওহমস লর ফর্মুলাটার ভেতরেই তার উত্তর নিহিত আছে। কেমন, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির ভেরিয়েশন ঘটায়, সেই জন্যই তাপমাত্রা বা অন্যান্য ভৌত অবস্থা কথাটা বলে দেয় যে ওটা কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে রেজিস্ট্যান্স মাস্ট বি ইউনিফর্ম, এটাই সঠিক উত্তর হবে। তাহলে এ দাগ সঠিক উত্তর। কারেন্ট শুড বি প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ দ্য রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মাস্ট বি ওয়্যারুন টাইপ, টেম্পারেচার অ্যাট পজিটিভ এন্ড শুড বি মোর দ্যান দ্য টেম্পারেচার অ্যাট নেগেটিভ এন্ড। এগুলো অপশন বাড়ানোর জন্য দিয়েছে, এগুলো কোনোটাই হবে না। এ দাগটাই সঠিক উত্তর হবে। 115 দাগের কোশ্চেনটা দেখো। Which of the following statement is correct? Correct কথাটা নিচে দাগ দাও। A semiconductor is a material whose conductivity is same as between that of conductor and insulator. হ্যাঁ এই দাগটা সঠিক আছে, কারণ আমরা জানি সেমিকন্ডাক্টরটা মেটাল এবং ইনসুলেটরের মাঝামাঝি ইনসুলেশন প্রোভাইড করে, তাহলে এ দাগ সঠিক আছে। বি দাগে এ সেমিকন্ডাক্টর ইজ এ মেটেরিয়াল হুইচ হ্যাজ কন্ডাক্টিভিটি হ্যাভিং এভারেজ ভ্যালু অফ, এভারেজ কথাটা নিচে দাগ দাও, এভারেজ ভ্যালু অফ কন্ডাক্টিভিটি অফ মেটাল অ্যান্ড ইনসুলেটর। না, এভারেজ ভ্যালু না, মানে জিনিসটা এরকম যে বেলঘরিয়া কোনো একটা স্টেশন যেটা দমদম থেকে রানাঘাটের মাঝে অবস্থিত, কিন্তু ঠিক একদম মিডিলে না। বেলঘরিয়া স্টেশনটা শিয়ালদার কাছাকাছি অবস্থিত, কিন্তু এদের মাঝে কোনো একটা জায়গা। তা সেরকম সেমিকন্ডাক্টর মানে যে একদম এভারেজ ভ্যালু হবে কন্ডাক্টর এবং ইনসুলেটরের, তা না, কিন্তু ওর মাঝে কোনো একটা জায়গায় ওর রেজিস্টিভিটিটা বিলং করে। তাহলে সেই জন্য এভারেজ ভ্যালু বলেছে বলে বি দাগ উত্তর হলো না। সি দাগে এ সেমিকন্ডাক্টর ইজ অন who is conduct only half of the applied voltage, না এটা অপশন বাড়ানোর জন্য দিয়েছে, ওটা ভুল আছে। আর এ সেমিকন্ডাক্টর ইজ এ মেটেরিয়াল মেড অফ অল্টারনেটিং লেয়ার অফ কন্ডাক্টিং মেটালস, কন্ডাক্টিং মেটেরিয়াল অ্যান্ড ইনসুলেটর, না কন্ডাক্টিং মেটাল ইনসুলেটর, না এইভাবে করা হয় না। দুদিকে কন্ডাক্টিং মেটাল আর মাঝখানে ইনসুলেটর দিলে তো সেটা একটা ক্যাপাসিটর ফর্ম করে, সেটা সেমিকন্ডাক্টর ফর্ম করে না। তাহলে ডি দাগ উত্তর হলো না, তাহলে এ দাগই সঠিক উত্তর। 16 দাগের কোশ্চেনটা দেখো। রিওস্ট্যাট কথাটা নিচে দাগ দাও। ডিফার্স ফ্রম পোটেনশিওমিটার কথাটা নিচে দাগ দাও। রিওস্ট্যাটের নিচে দাগ দিয়ে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো হাই, আর পোটেনশিওমিটারের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো লো। মানে দুজনেই সেম রকমের কাজ করে, কিন্তু পোটেনশিওমিটার হায়ার ওয়াটেজ রেটিং এর জন্য ব্যবহার করা হয়, রিওস্ট্যাট হায়ার রেটিং এর, আর পোটেনশিওমিটার লোয়ার ওয়াটেজ রেটিং এর জন্য ব্যবহার করা হয়। ইন দা রেসপেক্ট দ্যাট ইট মানে কি, ওই রিওস্ট্যাটের কথা বলছে, হ্যাজ লো ওয়াটেজ রেটিং, না রিওস্ট্যাট
পোটেনশিওমিটার থেকে হায়ার ওয়াটেজ রেটিং এর জন্য ব্যবহার হয় বলে এ দাগ উত্তর হলো না। বি দাগে হ্যাজ হায়ার ওয়াটেজ রেটিং, হ্যাঁ বি দাগ সঠিক উত্তর হবে। এ দাগের পাশে লিখে রাখতে পারো পোটেনশিওমিটার, হ্যাজ লোয়ার ওয়াটেজ রেটিং, তাহলে কে পোটেনশিওমিটার, সেজন্য পোটেনশিওমিটারটা এ দাগের পাশে লিখে রাখতে পারো। আর বি দাগটা যেহেতু প্রথমে যে কথাটা বলে সেটা নিয়েই এই জিনিসটা হয়, সেজন্য ইট বলতে রিওস্টারকেই বুঝিয়েছে, তাহলে এখানে হাই সঠিক উত্তর হবে, বি ফর বয়। 117 দাগের কোশ্চেনটা টিসিএল 2016 এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দা ওয়েট কথাটা নিচে দাগ দাও অফ অ্যান অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যাজ কম্পেয়ার্ড টু এ কপার কন্ডাক্টর অফ আইডেন্টিক্যাল ক্রস সেকশন। আইডেন্টিক্যাল ক্রস সেকশন কথাটা নিচে দাগ দাও ফর দ্য সেম ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। সেম ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স কথাটা নিচে দাগ দাও ইজ ড্যাশ। দেখো কপার এবং অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটিটা কিভাবে ভ্যারি করে। আমরা জানি R is equal to rho into L by A, তাহলে R reactive force equal to rho, তাহলে R copper is to R aluminium সমান সমান 1.6 into 10 to the power minus 8 ohm meter is to 2.8 into 10 to the power minus 8 ohm meter। তাহলে 10 to the power minus 8 ohm দুটো জায়গা থেকে বাদ দিলে 1.6 is to 2.8, দশমিক দশমিক কেটে দিলাম যেহেতু রেশিওতে আছে, তাহলে 16:28 আছে, 4 4 16, 4 7 28, তাহলে 4:7 এই অনুপাতে কপার এবং অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি ভ্যারি করে। এবার গল্প হলো এখানে আইডেন্টিক্যাল ক্রস সেকশন বলেছে, তাহলে সেম ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আইডেন্টিক্যাল ক্রস সেকশনাল এরিয়া। আমরা এখানে আপেক্ষিক গুরুত্ব কত আছে কপারের বা অ্যালুমিনিয়ামের জানি না, কিন্তু অ্যালুমিনিয়াম অপেক্ষাকৃত কপারের তুলনায় অনেক বেশি হালকা। কপার ইস টু অ্যালুমিনিয়াম 4:7 রেজিস্টিভিটি, আর তাদের ওয়েট যদি 7:4 হতো তাহলে দুজনের অন ইস টু অন উত্তর হতো, কিন্তু তার তুলনায় বেশি রেশিওতে কপার হালকা। কপারের তুলনায় অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি 4:7, কিন্তু কপারের আর অ্যালুমিনিয়ামের যদি আপেক্ষিক গুরুত্ব 7:4 হতো তাহলে দুজনকে নালিফাই করে দিয়ে অন ইস টু অন উত্তর হতো এই অপশন অনুসারে। কিন্তু কপারের তুলনায় অ্যালুমিনিয়াম 7:4 এর তুলনায় আরো বেশি হারে হালকা, যে কারণে এই রেশিওটা কপারের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ইস টু যদি কপার হয়, অ্যালুমিনিয়াম যদি 1 হয় কপার দ্বিগুণ লাগবে। এই সব ক্রাইটেরিয়া গুলো কোশ্চেনে যা যা বলেছে, আইডেন্টিক্যাল ক্রস সেকশন, সেম ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে অ্যালুমিনিয়াম ইস টু কপার 1:2। এবার তোমার যদি অ্যালুমিনিয়াম বাই কপার জানতে চায় তাহলে সেক্ষেত্রে 2 1 আছে বাই, তাহলে 1/2 সমান সমান 0.5, যদি পার্সেন্টেজ করবে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 50% হবে। আর যদি রেশিওতে জানতে চাই 1/2 হবে বা 0.5 হবে। আর যদি এই জিনিসটা কপার বাই অ্যালুমিনিয়াম জানতে চায় তাহলে সেই ক্ষেত্রে কপার বাই অ্যালুমিনিয়াম জানতে চাইলে কি হবে, কপারের 2 অ্যালুমিনিয়ামের 1, তাহলে 2 বা পার্সেন্টেজে করলে 200%। তো এখানে কোশ্চেনটা প্রথমে কে জানতে চাইছে, দেখো দা ওয়েট অফ অ্যান অ্যালুমিনিয়াম, তাহলে এটা জানতে চাইছে। অ্যালুমিনিয়ামের কথাটা প্রথমে বলেছে বলে অ্যালুমিনিয়াম বাই কপার হয়ে গেল, তাহলে ওয়েট অফ অ্যান অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যাজ কম্পেয়ার্ড টু এ কপার কন্ডাক্টর অফ আইডেন্টিক্যাল ক্রস সেকশন ফর দ্য সেম ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইজ, তাহলে এই 50%, তাহলে সঠিক উত্তর এ দেয়। এইবার এটাই 200% উত্তর হতো যদি ওয়েট অফ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর না বলে প্রথমে কপার কন্ডাক্টর বলতো, পরে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বলতো, তাহলে এই 200% উত্তর হতো। তাহলে এখানকার অপশন অনুসারে অ্যালুমিনিয়াম আগে বলেছে বলে এ দাগ উত্তর হবে, মুখস্থ করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 118 দাগের কোশ্চেনটা দেখো, অ্যান ওপেন রেজিস্টার কথাটা নিচে দাগ দাও, হোয়েন চেকড উইথ অ্যান ওহম মিটার রিডস ড্যাশ। তাহলে ওপেন রেজিস্টার, আগে একটা রেজিস্টার আঁকো, দেখো ওহম মিটারের ভেতর এরকম একটা ব্যাটারি থাকে, আর কোন একটা রেজিস্ট্যান্স যদি তার সার্কিটের সঙ্গে লাগানো হয় তাহলে এইভাবে কারেন্ট ফ্লো হয়। আমরা জানি V = IR, তাহলে R = V/I। এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা কনস্ট্যান্ট, যেটা ব্যাটারিটা ওই ওহম মিটারের ভেতর আছে, তাহলে R ইনভার্সলি প্রপোর্শনাল টু I।
এবার এখানে কি বলেছে, an open রেজিস্টার, রেজিস্টার যদি ওপেন হয়ে যায় তাহলে কি সার্কিট কমপ্লিট হলো? হলো না। তাহলে কারেন্ট ফ্লো করলো না, তাহলে কারেন্টের মান কমতে কমতে 0 হয়ে গেল। তাহলে রেজিস্ট্যান্সের মান বাড়তে বাড়তে ইনফাইনাইট দেখাবে। তাহলে এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে বি ফর বয়, ইনফাইনাইট। এবার যদি শর্ট সার্কিট হয় তাহলে কি হবে, এই রেজিস্ট্যান্সটা যদি শর্ট সার্কিট হয়ে যায় তার মানে রেজিস্ট্যান্স কোনো বাধা দিতে পারলো না, কারেন্ট ফ্রিলি মুভ করলো। তাহলে কারেন্ট বিনা বাধায় যদি পৌঁছে যায় তাহলে কারেন্টের পরিমাণ কি হবে, রেজিস্ট্যান্সের মান শর্ট সার্কিট হয়ে গেছে 0 হবে, আর কারেন্টের মানটা ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে এখানে যে 0 বলেছে এ দাগে, তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো শর্ট সার্কিট, এ দাগের পাশে শর্ট সার্কিট, আর যেটা ইনফাইনাইট বলেছে ওটা ওপেন সার্কিটের জন্য হবে। তাহলে শর্ট সার্কিট হলে 0 হয়, ওপেন সার্কিট হলে ইনফাইনাইট হয়। তাহলে এখানকার অপশন অনুসারে বি ফর বয় সঠিক উত্তর। 19 দাগের কোশ্চেনটা দেখো, ড্যাশ আর দ্য মেটেরিয়ালস হ্যাভিং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মাস লেস দ্যান মোস্ট অফ দ্য মেটালস বাট মাস গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য টিপিক্যাল ইনসুলেটর। তাহলে কি বলেছে, ড্যাশ আর দ্য মেটেরিয়ালস, এর ভেতর কোন একটা জিনিস যেটা সেই মেটেরিয়াল হ্যাভিং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মাস লেস দ্যান মোস্ট অফ দ্য মেটালস, বেশিরভাগ মেটালের তুলনায় রেজিস্টিভিটিটা কন্ডাক্টিভিটিটা কম, বাট মাস গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য টিপিক্যাল ইনসুলেটর, এবং টিপিক্যাল ইনসুলেটরের তুলনায় রেজিস্টিভিটি মানে কন্ডাক্টিভিটিটা বেশি। তার মানে রেজিস্টিভিটিটা মেটাল এবং ইনসুলেটরের মাঝামাঝি, তাহলে সেই জিনিসটা অবশ্যই সেমিকন্ডাক্টর হবে, সবাই জানো। তাহলে সি দাগ সঠিক উত্তর। 120 দাগের কোশ্চেনটা দেখো, অল গুড কন্ডাক্টরস হ্যাভ হাই, ভালো চোরের কি ধর্ম থাকে, ভালো চুরি করতে পারে, ভালো ডাকাতের ধর্ম কি থাকে, ভালো ডাকাতি করতে পারে, ভালো জারকের কি ধর্ম করতে পারে, অন্যকে ভালো জারিত করতে পারে, ভালো বিচারকের কি ধর্ম থাকে, অন্যকে ভালো বিচারিত করতে পারে। তাহলে গুড কন্ডাক্টর কি করতে পারে, ভালো কন্ডাক্টেন্স প্রোভাইড করতে পারে। তাহলে সঠিক উত্তর কন্ডাক্টেন্স। তাহলে এ দাগ সঠিক উত্তর।